গল্পটি শুরু হয় নির্জন এক বনে, যেখানে অদ্ভুত এক মহিলা বনের ভেতরে বিভিন্ন পোকামাকড় খুঁজে বেড়াচ্ছিল। এরপর সে সেগুলোতে শুরু করে এক ভয়ঙ্কর রিচুয়াল। আর তার সামনে বসেছিল কে একজন, যে সম্পূর্ণ কাপড়ে ঢাকা। ক্রমেই সেই মহিলাটি মন্ত্র পাঠ করতে শুরু করে। চতুর্দিক থেকে ভেসে আসতে থাকে ভয়ঙ্কর সব শব্দ। রিচুয়ালের এক পর্যায়ে সে তার সামনে থাকা ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আত্মাদের ডাকতে চাও? এখন এক সপ্তাহ আগের দৃশ্য দেখানো হয়। এই সময় স্কুলে ভলিবল খেলা চলছে, যেখানে বাসুবা নামের একটি মেয়েকে দেখতে পাই। তার দল খেলাটি জিতে যায়, কিন্তু তাকে খুশি দেখায় না। সে তার টিমের একজনকে বলে, এখনই বাড়ি যেও না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। পরে বাথরুমে বাসুবাকে দেখা যায় ইয়া নামের এক মেয়েকে হয়রানি করতে। সে ইয়াকে হুমকি দেয়, তুমি যদি টাকা না দাও তবে আমি তোমাকে এই পানি খাওয়াবো। ইয়া ভয়ে বলে, বাবাকে আজ রাতে টাকা পাঠাতে বলবো। এটা শুনে বাসুবা বলে, দেখো যেন ভুলে যেও না। পরের দিন বাসুবাকে দেখা যায় সে খাতায় এক বিকৃত ভয়ঙ্কর মুখ আঁকছে। তখন অর্ণেশী বলে, ইয়া বলেছে ওর অসুস্থ লাগছে। সে আরো বলে, তার বাবা এখনো টাকা পাঠায়নি, তাই ও আমাদের এড়িয়ে চলছে। বাসুবা বলে, আজ রাতে জিমে দেখা হবে, তাকে নিয়ে এসো। অর্ণ চলে যাওয়ার জন্য ঘুরতে বাসুবা তার চুল টেনে ধরে বলে, এখনই তোমার ভুলের দাম দিতে হবে। ঠিক তখনই শিক্ষক ক্লাসে ঢুকে পড়েন, আর বাসুবা তাকে ছেড়ে দেয়। শিক্ষক ঘোষণা করেন, আজ থেকে তোমাদের ক্লাসে নতুন একজন যোগ হচ্ছে। মেয়েটি নিজের পরিচয় দেয়, আমার নাম জিনতারা। আসলে তার মা এখানে চাকরি পেয়েছে, তাই সে উত্তরাঞ্চলের স্পোর্ট স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছে। একজন উচ্ছ্বসিত ছাত্র বলে ওঠে, তুমি তো ওই ভলিবল দলের ক্যাপ্টেন, তাই না? তোমার সাক্ষাৎকার টিভিতে দেখেছিলাম। শিক্ষক হেসে বলেন, ওই যে অর্ণের পাশে খালি সিটে বসো। পরে অর্ণ জিনকে বলে, তুমি এখন দলে যোগ দিয়েছ, তাই চুপচাপ থাকো। বাসুবা সম্পর্কে কিছু বলার ছিল। তখনই হঠাৎ হং নামের এক মেয়ে এসে বাধা দেয়। সে জিনের আগের স্কুলের ছাত্রী। জিন অবাক হয়ে বলে, তুমি এখানে? হং এসে বসে, কিন্তু বাসুবা হঠাৎ তাদের টেবিলে একটা হাড় ছুঁড়ে দেয় আর বলতে থাকে, আমি কুকুরের মল পায়ে মেখে ফেলেছি। জিন লক্ষ্য করে অন ও হং দুজনেই ভয়ে কেঁপে উঠছে। হং উঠে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে, তোমার জুতোটা খোলো, আমি পরিষ্কার করে দিচ্ছি। সে হাঁটু গেড়ে বসে বাসুবার জুতো মুছতে থাকে। বাসুবা তখন জিনের দিকে তাকিয়ে থাকে, আর জিন হতবাক চোখে সেই দৃশ্যের দিকে তাকিয়ে দেখে, যেন বিশ্বাসই করতে পারছে না যা সে দেখছে তাকে সত্যি। পরে ভলিবল কোর্টে ইয়া বাসুবাকে বলে, আমাকে আর একদিন সময় দাও। কিন্তু বাসুবার আগে বল ছুঁড়ে মারে, যা ইয়াকে সরাসরি আঘাত করে মাটিতে ফেলে দেয়। সে আর একটা বল তুলে নিয়ে আদেশ করে, দাঁড়াও। ইয়া দাঁড়াতে বাসুবা আবার বল ছুঁড়ে মারে তার দিকে। তবু তৃপ্ত হয় না বাসুবা। তৃতীয় বল ছোড়ার প্রস্তুতি নিলে ঠিক তখনই জিন এগিয়ে এসে তা আটকায়। এই সময় জিন বাসুবাকে বলে, চলো খেলা হোক, আমি যদি মিস করি আমি নিজেই বাদ পড়ব, কিন্তু তুমি যদি হারো তাহলে সব শেষ। দুজনের মধ্যে ম্যাচ শুরু হয়। প্রথম বলে জিন বাসুবাকে হারিয়ে দেয়। রাগে উত্তপ্ত হয়ে বাসুবা উঠে দাঁড়ায় এবং জিনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোচ সে ঠিক সময়ে তাদের থামিয়ে দেয়। হতাশ বাসুবা কোর্ট থেকে ঝড়ে বেগে বেরিয়ে যায়, আর কোচ তার পেছনে দৌড়ে যায় তাকে শান্ত করতে। পরে জিন যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ইয়া হংকে জিজ্ঞেস করে, তোমরা একে অপরকে আগে থেকে চিনতে? জিন বলে, আমরা একই স্কুলে পড়তাম। তখন এক মেয়ে আমাদের দুজনকে প্রায় বুলি করত। একদিন আমি প্রতিবাদ করেছিলাম, তারপর থেকে সে আর আমাদের ছোঁয়নি। অন বলে, আমরা বাসুবার বদলা নিতে পারি। ও একা, কিন্তু আমরা একসাথে। জিন জিজ্ঞেস করে, ও এত নির্ভীক কেন? ইয়া বলে, ও আমাদের চেয়ে 1 বছর বড়। ছোটবেলা থেকে নিষ্ঠুর, কিন্তু আরও খারাপ হয় যখন ও 1 বছর স্কুল থেকে ছুটি নেয় গর্ভপাতের পর। ফিরে আসার পর থেকে ও একেবারে অন্য মানুষ হয়ে গেছে। জিন জিজ্ঞেস করে, শিক্ষকেরা কিছু বলে না? হং বলে, বাসুবা সুন্দরী, বুদ্ধিমতী আর জয়ী দলের ক্যাপ্টেনও, তাই শিক্ষকরা ওকে খুব পছন্দ করে। এই সময় জিনের স্কার্টে একটু চকলেট পড়ে যায়। সে বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। পরের দৃশ্যে দেখা যায় জিন স্কার্ট পরিষ্কার করছে। হঠাৎ দেখে পেছনে এক ছেলে দাঁড়িয়ে আছে। সে বলে, আমি শেষ করেছি, তুমি হাত ধুয়ে নাও। ছেলেটি জিজ্ঞেস করে, তুমি নতুন এসেছ? জিন মাথা নেড়ে বলে, হ্যাঁ, আজই প্রথম। ঠিক তখনই অন এসে পড়ে। ছেলেটি হাত ধুয়ে চলে যায়। অন বলে, ওর নাম গান, বাসুবার বয়ফ্রেন্ড, ওর থেকে সাবধানে থেকো। পরে তারা সবাই ক্যান্টিনে যাওয়ার পথে বাসুবা জিনের কাছে আসে। সে মিষ্টি গলায় বলে, চলো ছাদে যাই, তোমার সাথে একটু কথা আছে। বাসুবা চলে গেলে জিন বন্ধুদের বলে,
তোমরা আমার জন্য অপেক্ষা করো না। ছাদে পৌঁছে জিন জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি চাও? বাসুবা বলে, আমার আসল সমস্যা কোচ। সে বলেছে আর একবার মারামারি হলে আমি কলেজে ভর্তি হতে পারবো না। তাতে কিছু যায় আসে না, আসল দোষীকে, শুধু নিয়ম ভাঙলেই শেষ। বাসুবা জিনকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো লড়াই চালিয়ে যেতে চাও নাকি সব ভুলে এগিয়ে যাবে? এই কথা বলে সে জিনের দিকে হাত বাড়িয়ে দেয়। জিনের মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর মুহূর্ত যেদিন সে এক নিপীড়নকারী মেয়েকে মেরেছিল আর রাগের মাথায় তাকে স্কুলের ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল। সব মনে পড়ে যাওয়ায় জিন ধীরে বাসুবার হাত ধরে। এরপরে জিন নিজের উরুর একটি ছবি তুলে গানকে পাঠায়। গান জবাব দেয়, আরও একটা পাঠাও। জিন অবাক হয়ে বলে, একটা তো পাঠিয়েছি, এত কিসের? গান হেসে উত্তর দেয়, তোমার পায়ের জন্য আমার মন তোমার কাছে উড়ে যাচ্ছে। জিন বলে, আগে তোমার মুখের একটা ছবি পাঠাও। গান সেটাও পাঠায় আর বলে, কোথায় আর কবে দেখা করব আমরা? পরের দিন বাসুবা জিনকে বলে, আমি এখন টিউশন পড়াই, তাই ইয়ার কাছ থেকে আর টাকা নিতে হবে না। আজই প্রথম দিন, তুমি গেলে একটু সাহস পাবো। জিন জিজ্ঞেস করে, তোমার বন্ধুরা? বাসুবা বলে, জানি না ওরা কোথায়। জিন আবার জিজ্ঞেস করে, আর তোমার বয়ফ্রেন্ড? বাসুবা একটু হেসে বলে, শুনেছি ও এখন অন্য মেয়ের সঙ্গে কথা বলে। পরে বাসুবা এক শিশুকে টিউশন পড়ানোর অজুহাতে জিনকে নিয়ে যায় এক বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জিন বুঝতে পারে সে ফাঁদে পড়েছে। আতঙ্কে সে এক ব্যক্তিকে ছুরি মারে এবং পালাতে চেষ্টা করে, কিন্তু আরেকজন ব্যক্তি তাকে ধরতে তাড়া করে। ভয়ে রাগে তার শরীর কাঁপতে থাকে, জীবনের প্রতিটি মুহূর্ত যেন অনন্ত হয়ে যায়। অবশেষে প্রাণপণে লড়াই করে জিন সেই বাড়ি থেকে পালাতে সক্ষম হয়। পরের দিন সে বাসুবার মুখোমুখি হয় আর রেগে বলে, তুমি এইভাবে আমাকে বিপদে ফেলতে চাও? জিন চারপাশে তাকিয়ে দেখে অন্য মেয়েরা ফোনে ভিডিও করছে। বাসুবা হাসি দিয়ে বলে, ওরা আমার সাক্ষী, ওরা ভিডিও করেছে তুমি আমার সাথে কেমন ব্যবহার করছো। জিন তার বন্ধুদের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না, সবাই বাসুবার ভয়ে চুপ। জিন ফোন করে মাকে বলে, আমি স্কুল বদলাতে চাই, সব আবার শুরু হয়েছে আর এবার সীমা ছাড়িয়েছে। মা বলে, তুমি প্রতিবার পালিয়ে যেতে পারো না, আমি কাজ শেষ করে তোমার শিক্ষকের সঙ্গে কথা বলবো। কল কেটে যাওয়ার পরই জিনের ফোনে গানের মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তুমি এখন ফ্রি। পরে গান আবার মেসেজ করে, তুমি কোথায়? জিন জবাব দেয়, আমি ভয় পাচ্ছি, তুমি শুধু আমাকে ব্যবহার করে চলে যাবে। গান আশ্বস্ত করে, না আমি সিরিয়াস। ঠিক তখনই বাসুবা হঠাৎ হাজির হয়, গানের ফোন ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রেগে চেঁচিয়ে বলে, তুমি স্কুলে কার সঙ্গে দেখা করছো? তুমি একেবারে জঘন্য। চোখ লাল করে চিৎকার করে সে জিজ্ঞেস করে, ওই অন্য মেয়েটা কে? কার সাথে তুমি এত কথা বলো? গান রেগে তাকে ঠেলে ফেলে দেয়, বলে, আমি কি বিয়ে করেছি নাকি তোমাকে? আর তুমি ভেবো না তোমার সাথে আমার সংসার শুরু হবে। স্কুল শেষ হলেই আমাদের সম্পর্ক শেষ। জিন চুপচাপ ঘুরে দাঁড়ায়, কিন্তু তার পা কাজে লেগে শব্দ হয়। আতঙ্কে সে দৌড়ে পালায়। গানও কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যায়, মুখে বিরক্তি আর ক্লান্তি নিয়ে। তবে শীঘ্রই সে বুঝতে পারে যে সে তার ফোন ভেতরে রেখে এসেছে, এজন্য সে ফিরে আসে। আর হঠাৎ বাসুবা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর আরও একবার আঘাত করার আগে কোচ লাফিয়ে এসে পরিস্থিতি থামিয়ে দেয়। গানের বন্ধুরা তখনই তার সাহায্যে ছুটে আসে আর জিন দূর থেকে এই সব কিছু দেখে। বাসুবাকে একটি প্রত্যাহার ফর্ম পূরণ করতে বলা হয় এবং সে বারবার ক্ষমা চায়, কিন্তু এবার তাকে ক্ষমা করা হয় না। পরবর্তীতে জানা যায় সে জিমের ভেতরে আত্মহত্যা করেছে। এরপর স্কুলে বাসুবার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়। অন্যদিকে দেখা যায় জিমে কেউ একজন অন্ধকার কোণায় এক ধরনের রিচুয়াল করছে, আর এদিকে প্রার্থনার কক্ষে কান্না ও চিৎকারের শব্দ প্রতিধ্বনিত করে সবাইকে আতঙ্কিত করে তোলে। এক তীব্র বাতাস ঘরের ভেতরে বয়ে চলে এবং বাসুবার কফিন ভয়াবহ কেঁপে ওঠে, যার ফলে জিন পড়ে যায়। কফিনটি ভেঙে যায় এবং বাসুবার মৃতদেহ গড়িয়ে বেরিয়ে আসে। এরপরে সবাই যখন ঘরে ছিল তখন আলোচনা করে কফিনটি নিজে থেকে পড়ে গেল কিভাবে। তাদের কাছে বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। কেউ বলে হয়তো ঠিকভাবে রাখা হয়নি এজন্য। যাই হোক, অবশেষে তারা ঘুমিয়ে পড়ে। ঠিক মাঝরাতে অর্ণের ঘুম ভেঙে যায়। সে দেখে পাশে থাকা চেয়ারটি একাই সরে যাচ্ছে। সে ভয়ে জিনকে ডাকে, কিন্তু জিন ঘুমন্ত অবস্থায় তাকে সাড়া দেয় না। হঠাৎ বাসুবার আত্মা সেখানে উপস্থিত হয়, যেন ফাঁসিতে ঝুলছে আর অনবরত যন্ত্রণায় কাঁপছিল। বাসুবার মুখ থেকে কালো তরল পদার্থ বেরিয়ে পড়ে অর্ণের মুখের ওপর। সে ভয়ে চিৎকার করে,
আত্মা চিৎকার করে সবাই জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করে আর বলতে থাকে তুমি দুঃস্বপ্ন দেখেছ। অরুণ জোর দিয়ে বলে না, আমি স্বপ্ন দেখিনি, কারণ আমি বাসুবাকে এখানে ঝুলতে দেখেছি। কিন্তু সে লক্ষ্য করে চেয়ারটা আবার সে আগের জায়গায় আছে, পুরো ঘরটাতে কিছুই নেই। সে ভাবে হয়তো এটা তার কল্পনা, আর তাই বন্ধুরা আবার ঘুমিয়ে পড়ে। অরুণ এবার ঘুমিয়ে পড়ার আগে প্রার্থনা শুরু করে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় সে এখন দেয়ালে ঝুলছে আর তার বন্ধুরা গভীর নিদ্রায় আছে। সে জিনকে ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না। হঠাৎ একটি দড়ি তার গলায় পেঁচিয়ে ধরে। সে শ্বাস নিতে পারছিল না, মনে হচ্ছে দড়িটি তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে যায় আর সে দেখে এসব বিছানায়। আর এটা যদি স্বপ্ন হয় তাহলে তার গলায় দাগ এলো কিভাবে? পরের দিন কোচ রিচুয়ালে সব জিনিসপত্র দেখতে পায় এবং পরিচ্ছন্ন কর্মীকে জিজ্ঞেস করে। পরিচ্ছন্ন কর্মী জানায় আমি এসব ধরতে পারবো না, যে এগুলো ধরবে সে পাগল ছাড়া আর কিছু নয়। আর তাই উপায় না পেয়ে কোচ টিমকে এগুলো পরিষ্কার করতে বলে আর পরিচ্ছন্ন কর্মীকে সতর্ক করে জানান তিনি এই বিষয়টি প্রিন্সিপালকে জানাবেন। কোচ চলে যাওয়ার পরে জিন ওই মহিলাকে জিজ্ঞেস করে এগুলো কি জিনিস? মহিলা জানায় এগুলো ব্যবহার করে এমন একটি রিচুয়াল করা হয়েছে যার মাধ্যমে কাউকে মেরে ফেলার জন্য ডাকা হয় ভয়ঙ্কর আত্মা। আর যদি এগুলোকে এভাবে পোড়ানো হয় তাহলে এর মানে আত্মাটি ইতিমধ্যেই এখানে চলে এসেছে। প্রথম 2 দিন আত্মাটি ভয়ঙ্করভাবে তার পিছু নেবে, তাদের ধৈর্যের পরীক্ষায় ফেলবে। আর তৃতীয় দিনে সে আত্মাটি ততক্ষণ থামবে না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি মারা যায়। এরপরে অনুশীলন শুরু হয়। অনুশীলন করার সময় ইয়া দেখতে পায় ছাদে ঝুলছে বাসুবার লাশ, যেটা দেখে সে ভয়ে পাথর হয়ে যায়। এমন সময় বাসুবার মাথাহীন দেহ মেঝেতে পড়ে এবং ইয়ার দিকে এগিয়ে আসতে থাকে। এরপরে যখন সে উপরে তাকায় তখন দেখে বাসুবার মাথা উড়ে তার দিকে আসে। ঠিক তখনই বল পড়ে তার মাথার উপরে আর তাতে সে মাটিতে পড়ে চিৎকার করে ওঠে। সকলে তাকে শান্ত করার চেষ্টা করে। এই সময় সে দেখে দড়ি এখন জিনের গলায় ঘুরছে। ভয় পেয়ে সে জিনের দিকে ঝাঁপিয়ে পড়ে আর বলে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিন্তু অন্য মেয়েরা তাকে টেনে ফিরিয়ে আনে। কোচ জিজ্ঞেস করে কি হয়েছে? এই সময় ইয়া স্থির হয়ে যায়। পরে অর্ন মনে করে সেই মহিলা বলেছিল আজটা 2 দিন তাদের হেনস্থা করবে, তাই সম্ভবত আজই তাদের প্রথম দিন। ঠিক তখনই মহিলা এসে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের সাথে? অস্বাভাবিক কোনো কিছু? জিন তাকে উপেক্ষা করে আর বলে না, তেমন কিছুই হয়নি, ও শুধু ভয় পেয়েছিল। হঠাৎ সেই মহিলাটি হাসতে থাকে, আয়নার দিকে ঘুরে তাকায়, লাফিয়ে ওপরে ওঠে। সে আয়নায় তার মাথা অনবরত আঘাত করতে শুরু করে। এরপর ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকায়। কিছু সময় পর সে থামে, রক্তাক্ত কপাল থেকে রক্ত নিয়ে কাচে কিছু একটা লেখে। তাদের ভয় আরো বেড়ে যায় যখন তারা দেখে কাচে লেখা আছে তাদের সবাই মরতে চলেছে। হঠাৎ আলো নিভে যায় আর তারা দেখে সেই মহিলা কোথায় যেন উধাও হয়ে গেল। কয়েক মুহূর্ত পর তারা তাকে দেখতে পায়। সে ধীরে ধীরে এক টয়লেটে ঢুকছে। তারপর কিছু একটা মেঝেতে পড়ে যায়। হঠাৎ জিনের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে। অন্যরা তখনই ঝাঁপিয়ে পড়ে মহিলাকে ঠেলে ভেতরে ফেলে দেয়। তারপর জিনকে টেনে ওঠায়। এই সময় মহিলা অদ্ভুতভাবে হাসতে থাকে। তারা আতঙ্কে দেখে সে পর্দা টেনে খুলে দিয়ে এক ভয়ঙ্কর চিৎকার করছে। সবাই চিৎকার করে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে আর তারা মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করে। এরপর মহিলা ভাঙা আয়নার একটি টুকরো হাতে তুলে নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু তখনই গান দরজা ভেঙে ঢুকে পড়ে। মহিলাটি হঠাৎ জ্ঞান ফিরে পায়, শরীর কাঁপতে থাকে। সে মাথা চেপে ধরে যন্ত্রণায় কুঁকড়ে যায়। অবশেষে বাকিদের আত্মায় যেন পানি আসে। পরে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গান তাদের বলে ওই আত্মাটি আমাকেও টার্গেট করেছে। সে সবাইকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক নিশ্চিত করে এক আত্মা ডেকে আনা হয়েছে এবং সেটা অত্যন্ত শক্তিশালী। জিন জিজ্ঞেস করে এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? তখন তান্ত্রিক তার সহকারীকে বলে পবিত্র ছুরিটা নিয়ে আসো। সহকারী সেটি এনে দেয়। তান্ত্রিক ধীরে ছুরিটা খাপ থেকে বের করে। হঠাৎ সে এটি নিজের গলায় ঢুকিয়ে দেয়। সবাই চমকে উঠে ভয়ে পিছিয়ে যায়। এরপরে তান্ত্রিক মন্ত্র পাঠ করতে থাকে। ছুরি টেনে বের করে। এ সময় অদৃশ্য এক শক্তি তাকে আবার নিজের শরীরে ছুরি ঢোকাতে বাধ্য করে। তান্ত্রিক কষ্টে বলতে থাকে এই আত্মা আমার নিয়ন্ত্রণের বাইরে। আবার ছুরি টেনে বের করে। এইবার সেটি তার উরুতে ঢুকে যায়। তান্ত্রিক আবার মন্ত্র পাঠ করে। অবশেষে কোনোভাবে ছুরিটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাঁপাতে হাঁপাতে বলে যেই আত্মাকে ডেকেছে তাকে খুঁজে বের করো।
তার ওপর অভিশপ্ত পানি ঢালো, তার কালো জাদুর জিনিসগুলোর ওপরেও ঢালো। ওকে মেরে ফেলতে হবে এবং রিচুয়াল 3 দিনের মধ্যে শেষ করতে হবে, না হলে সবাই মারা যাবে। এগুলো শুনে জিন বলে, তাহলে কি বাসুবার বন্ধুরাই এই আত্মাকে ডেকেছে? অন মাথা নেড়ে বলে, না, ওরা ওকে ঘৃণা করত, কেবল ভয়ে তার পক্ষ নিত যাতে তাদেরকে না আঘাত করে। হং সন্দেহ করে বলে, হয়তো বাসুবার বাবা, কেননা বাসুবার অন্ত্যেষ্টিক্রিয়ায় সে আসেনি। গান মনে করে বাসুবা বলেছিল তার বাবা কালো জাদু করত আর মদ খেয়ে ওকে মারধর করত, এজন্যই বাসুবা হোস্টেলে চলে এসেছিল। অন্ত্যেষ্টিক্রিয়াতে অদ্ভুত ঘটনা ঘটেছিল আর পরদিনই সেই কালো জাদুর জিনিসপত্র দেখা গেছে। এর অর্থ হল বাসুবার বাবা অন্ত্যেষ্টিক্রিয়াতে ছিল না, বরং জিমের ভেতরে ভয়ঙ্কর রিচুয়াল করছিল। এটা শুনে অন বলে ওঠে, সে সময় ইয়া আর হংও অন্ত্যেষ্টিতে ছিল না। হং তাড়াতাড়ি বলে, আমাদের একে অপরকে সন্দেহ করা উচিত নয়। গান বলে, আমি তখন বাসুবার আঘাত থেকে সেরে উঠেছিলাম, তবু হঠাৎ আমার ক্ষত আবার খুলে যায়। জিন বলে, তাহলে কাল সকালে বাসুবার বাড়িতে গিয়ে দেখি, যদি কিছু না পাই তাহলে কোচই আমাদের পরের লক্ষ্য। পরদিন সকালে জিল বাসুবার ঘরে ঢোকে। খোঁজাখুঁজি করে সে বাসুবার ট্যাবলেট খুঁজে পায়, খোলার চেষ্টা করে কিন্তু পাসওয়ার্ড কাজ করে না। শেষে সে বাসুবার লাকি নাম্বার 13 দুইবার লেখে এবং তখনই ট্যাবলেট আনলক হয়। সে চ্যাট খুলে দেখে কেউ বাসুবাকে বলেছিল, তোমার পরীক্ষায় আর প্রতিযোগিতায় ভালো ফলের জন্য এক লাকি তাবিজ পরে নিও। জিন সেই ব্যাগ থেকে মেসেজ পাঠায়, তুমি কি জানো বাসুবা মারা গেছে? ওদিকে জিনের বন্ধুরা তার জন্য অপেক্ষা করছিল, কেননা পরীক্ষা শুরু হতে চলেছে। হং ফোন করে জিনকে কল করতে যাচ্ছিল, ঠিক তখনই তাদের শিক্ষিকা ফোনটি কেড়ে নেয় এবং বলে, সবাই পরীক্ষা হলে যাও। এদিকে জিন হঠাৎ দেখে পর্দার ওপরে একটা ছায়া নড়ছে, যেন কেউ ঘরে ঢুকছে। জিন দ্রুত ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। ঠিক তখনই বিছানার তোষক হালকা টেপে যায়, যেন কেউ তার ওপরে দাঁড়িয়ে আছে। তারপর সেটা ধীরে ধীরে জিনের দিকে এগিয়ে আসে। জিন দৌড়ে পালাতে চায়, কিন্তু একটা চেয়ার হঠাৎ তার দিকে এসে তাকে ফেলে দেয়। এ সময় জিন এক ভয়ানক হাসির শব্দ শোনে আর আয়নায় দেখে বাসুবার আত্মা তার পেছনেই বসে আছে। জিন তখন একটি কাটার তুড়ি নিয়ে ঘুরে দেখে পেছনে কেউ নেই। এ সময় বাসুবার ট্যাবলেটে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তোমাদের সবাইকে মরতে হবে। হঠাৎ ঘরের জিনিসপত্র নিজে থেকে পড়ে যেতে থাকে, লাইট ফেটে যায়, চারপাশ অন্ধকার। জিন বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরেই ছুরি চালিয়ে দেয় আর দেখতে পায় তার পেছনে দাঁড়িয়ে ছিল পরিচ্ছন্নকর্মী সেই মহিলা। মহিলাটি অবাক হয়ে জিনের দিকে তাকিয়ে থাকে। ভাগ্য ভালো ছিল যে তার হাতে বাক্স ছিল, এজন্য সে বেঁচে গেছে। এদিকে ক্লাসরুমে সবাই আতঙ্কে তাকিয়ে থাকে। বাসুবার আত্মা ধীরে ধীরে তাদের শিক্ষিকার দিকে এগিয়ে আসছে। আত্মা শান্ত স্বরে জিজ্ঞেস করে, আমি কি এখন আমার পরীক্ষা দিতে পারি? শিক্ষিকা ও ছাত্রীরা চিৎকার করে ছুটে পালায়। জিন দ্রুত জিমে ছুটে যায়। ইয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এ সময় প্রধান শিক্ষক সবাইকে শান্ত করে বলেন, আমি বুঝতে পেরেছি, তোমাদের বন্ধুর হঠাৎ মৃত্যুর কারণে তোমরা অনেক কষ্ট পেয়েছ, আর এদিকে পরীক্ষার চাপ, দুটো মিলেই অনেকের ভ্রম হয়েছে। ছাত্রীরা প্রতিবাদ করে বলে, আমরা সবাই দেখেছি ওই আত্মাকে। এদিকে জিন ও গান কোচের কাছে যায়। জিন জিজ্ঞেস করে, আপনি কি জানেন কেউ কালো জাদু করে বাসুবাকে ফিরিয়ে এনেছে? আপনি একবার ভাবার চেষ্টা করুন, একজনের ভ্রম হতে পারে, কিন্তু আমরা সবাই দেখেছি। কোচ বিরক্ত হয়ে বলে, তোমরা আমাকে কেন জিজ্ঞেস করছো? জিন উত্তর দেয়, কারণ আপনি বাসুবাকে এত ভালোবাসতেন যে ওকে ছাড়তে পারেননি। আপনি আমাদের প্রথম সন্দেহভাজন। হঠাৎ কোচ পাগলের মতো হেসে ওঠে, বলে, তাহলে সবে জেনে গেছো? তাহলে শোনো, বাসুবা নিজেই আমার কাছে এসেছিল। ও আমার কাছে কোটা বেস্ট অ্যাডমিশন চেয়েছিল, আমি সাহায্য করেছিলাম। আর যদি আমি কখনো ওকে ডাকার চেষ্টা করতাম, তাহলে সেটা ভালোবাসার জন্য নয়, আরও গভীর লোভনীয় কিছু পাওয়ার জন্য করতাম। এরপর সে হঠাৎ প্যান্ট নামিয়ে বলে, কে চাও, এসো আমার কাছে। উন্মাদ হয়ে হাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই আত্মার প্রভাব কেটে যায়। সে হঠাৎ বুঝতে পারে সে কি করেছে। অবাক হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রধান শিক্ষক ও এক প্রহরী তাকে আটকে ফেলে। হঠাৎ একটি মেয়ে চিৎকার করে বলে, ওখানে দেখো। সবাই ঘুরে দেখে বাসুবার আত্মা ছাদের সঙ্গে ঝুলছে। ছাত্রীরা চিৎকার করে পালিয়ে যায়, কিন্তু ইয়া কিছুই দেখতে পায় না। এরপরে তারা গোপনে বাসুবার বাড়িতে ঢোকে। ভেতরে তারা দেখে পুরো ঘর কালো জাদুর জিনিসে ভরা। জিন বলে, ওর বাবা জীবিত থাকতেই বাসুবাকে মারধর করত, আর এখন ও মারা যাওয়ার পরও নিজের বিকৃত কালো জাদু দিয়ে ওকে কষ্ট দিচ্ছে।
তারা ছাদ আর দেয়াল থেকে ঝুলে থাকা সব জিনিসপত্র টেনে নামাতে শুরু করে। ঠিক তখন জিনের চোখে পড়ে একটা কাঠের ফলকের ওপর, যেটা ঠিক বাসুবার ট্যাবলেটের প্রোফাইলের ছবিতে দেখা গিয়েছিল। এমন সময় বাসুবার বাবা ছুরি হাতে নিয়ে তাদের উপর আক্রমণ করে। গান ও হং তাকে ঠেকানোর চেষ্টা করে। এই সময় জিন অভিশপ্ত পানি ছুঁড়ে মারে তার ওপর। সে ব্যথায় চিৎকার করে আর ছটফট করতে করতে পালিয়ে যায়। তারা তার পেছনে দৌড়ে উপরে যায়, কিন্তু সে জানালার কার্নিশে উঠে পালাতে চায়। ঠিক তখন হং চিৎকার করে বলে, আমি একটা পুতুল পেয়েছি। জিন এক মুহূর্তে দেরি না করে সেই পুতুলটার ওপর পবিত্র পানি ঢেলে দেয়। বাসুবার বাবা নিচে পড়ে ধাতব রেলিংয়ের ওপরে গিয়ে গেঁথে যায় এবং সঙ্গে সঙ্গে ভয়ানকভাবে মারা যায়। জিন আর গান পুতুলটা নিয়ে যায় তান্ত্রিকের কাছে। জিন জিজ্ঞেস করে, এতে কি সব ঠিক হয়ে যাবে? তান্ত্রিক তার সহকর্মীকে ডেকে কিছু ফিস করে বলে। সহকারী তাদের দিকে ফিরে বলে, তোমরা বেশ ভালো কাজ করেছ, এখন পুতুলটা আমি নেব। সে বলে, আমি আত্মা তাড়ানোর জন্য একটি রিচুয়াল করব। তারপর তারা একটি মন্দিরে যায়, প্রার্থনা করে যেন বাসুবা আর তার বাবার আত্মা যেন ক্ষমা পায়, তাদের অভিমান মুছে যায় আর তাদের আত্মা যেন আবার প্রতিশোধের খোঁজ না করে। এরপর গায়ের দিকে হাঁটতে হাঁটতে গান ঘড়ি দেখে উত্তেজিতভাবে বলে, 3 দিন পেরিয়ে গেছে, মানে আমরা বেঁচে গেছি। এই সময় জিন বলে, আমার ফোনটা হারিয়ে গেছে, সম্ভবত পানি ঢালার সময় রেখে এসেছি। সে ফিরে যায় মন্দিরে ফোন আনতে। ফোনটা খুঁজে পেয়ে ফেরার পথে সে এক দোকানদারের কাছে থামে। দোকানে থাকা কিছু জিনিস সম্পর্কে জানতে চায়। দোকানদার বোঝায় একটা তাবিজ আছে যা অশুভ আত্মা থেকে রক্ষা করে, আর কিছু জিনিস যা নেতিবাচক শক্তি প্রতিহত করে। জিন আরেকটা জিনিসের দিকে ইশারা করলে সে বলে, এটা বন্য শুকুরের লোম দিয়ে তৈরি, আত্মাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। জিন হঠাৎ বুঝতে পারে বাসুবার বাবার বাড়িতে তারা যেগুলো ধ্বংস করেছিল সেগুলো কোনো কালো জাদুর জিনিস নয়, বরং আত্মরক্ষার তাবিজ ছিল। দোকানদার বলে, সবগুলো তোমাকে বিশেষ দামে দেব। এ সময় জিন ফোনে সব দেখে আটকে ওঠে, কেননা এখনো 3 দিন শেষ হয়নি। এদিকে হাসপাতালে সে তান্ত্রিক ঘাবড়ে যায়। সে বাসুবার আত্মা দেখে যে তার বুকের ওপর দাঁড়িয়ে আছে। আত্মাটি বলে, আমি কখনো ভাবিনি তান্ত্রিক হয়েও তুমি মিথ্যে বলতে পারো। তার পুরো শরীরের ওজন তান্ত্রিকের ওপর চাপিয়ে দেয় আর হাসতে হাসতে তাকে মেরে ফেলে। এই সময় গানের ফোন আসে। ওপাশ থেকে কেউ জিজ্ঞেস করছে, বাসুবাকে মারা গেছে? চমকে উঠে সে ফোনটা কেটে দেয়। এরপর কেউ তার গাড়িতে ঢোকে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে গাড়িতে কেউ নেই। গাড়ির ছাদের লাইট আস্তে আস্তে ম্লান হয়ে আসে, আর হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে বাসুবার আত্মা। গান দরজা খুলে পালাতে চায়, কিন্তু সব দরজা লক হয়ে যায়। আত্মা তার মাথা চেপে ধরে, আঙুল গুজে দেয় তার চোখে। এরপর গিয়ার বদলে দেয়। গাড়ি হু হু করে সামনে ছুটে যায়। গান প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। গাড়ি একদম দেয়ালের দিকে ছুটছে। ঠিক সংঘর্ষের মুহূর্তেই সে সিটবেল্ট বেঁধে ফেলে, আর তাই অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। জিন ছুটে এসে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? হঠাৎ গাড়ির ভেতরে একটা ছোট বিস্ফোরণ ঘটে। ফুয়েল ট্যাঙ্ক থেকে তেল লিক করতে শুরু করে। তারা দরজা খুলতে যায়, কিন্তু দরজা আটকানো। আতঙ্কে জিন একটা ধাতব রড হাতে নিয়ে গাড়ির জানালা ভেঙে ফেলে। সে গানকে টানতে থাকে বাইরে আনার জন্য, কিন্তু অপরের দিক থেকে হঠাৎ ভারী লোহার পাইপ পড়ে যায়। গান ঝাঁপিয়ে পড়ে জিনকে ঠেলে সরিয়ে দেয়, তাকে রক্ষা করে, আর নিজে আটকা পড়ে যায়। গাড়ি এবার রিভার্সে চলে যায়। আত্মাটি গানকে বাইরে বেরোতে দেয় না। জিন দৌড়ে এগিয়ে যায় বাঁচাতে, কিন্তু গানের মাথা কলমের সাথে ধাক্কা খায়। মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। জিন চিৎকার করে ভয়ে থমকে দাঁড়ায়। সে ওপরের দিকে তাকিয়ে দেখে বাসুবার আত্মা গাড়ির ছাদে দাঁড়িয়ে হাসছে। এরপরেই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। জিন দৌড়ে হাসপাতালে পৌঁছায় সেই তান্ত্রিকের কাছে, কিন্তু দেখে সেও ইতিমধ্যে মারা গেছে। এরপর ফোন বের করে মেসেজ পাঠাতে যায়। এ সময় তার চোখ পড়ে তান্ত্রিকের ছুরির ওপর। চুপচাপ সেটা তুলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে হংয়ের ফোনে মেসেজ আসে জিনের কাছ থেকে, যেখানে লেখা ছিল, সব শেষ হয়নি, বাসুবার বাড়িতে দেখা করো। এই সময় হংয়ের পেছনে চলে আসে বাসুবার আত্মা, কিন্তু আলো জ্বালানোর সাথে সাথেই আত্মাটি মিলিয়ে যায়। হং ফোনে অরুণকে কল করে সতর্ক করে বলে, অভিশাপ এখনো শেষ হয়নি। এদিকে ইয়া লক্ষ্য করে কেউ তার নাম ধরে ডাকছে, তাই সে জানালার দিকে তাকায়। দেখে কেউ একজন ছোট ছোট পাথর ছুঁড়ছে, ভাবে অরুণ এসেছে। এই সময় জিনের কাছ থেকে তার কাছে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল, অভিশাপ এখনো শেষ হয়নি। এরপর ইয়া জানালা খুলে তাকায়, দেখে কেউ নেই, কিন্তু ঠিক তখনই রাস্তা দিয়ে একটা গাড়ি চলে যায়,
আর তার হেডলাইটে ইয়া স্পষ্ট দেখতে পায় বাসুবার আত্মা। সে ট্যাবলেটের সময় দেখে নিশ্চিত হয় রাত 12টা পেরিয়ে গেছে। তারপর ক্যামেরা অন করে আত্মার ভিডিও ধারণ করতে যায়, কিন্তু এবার কিছুই দেখা যায় না। এরপর সে ট্যাবলেট ঘুরিয়ে চারপাশ দেখতে থাকে। হঠাৎ জানালার পাশে বাসুবার আত্মা দেখা দেয়। ভয়ে চমকে ওঠে ইয়া, আর ঠিক তখনই একটা কলম পড়ে যায়। জানালায় হঠাৎ ভেসে ওঠে শব্দগুলো। তৃতীয় দিন। হঠাৎ শর্ট সার্কিট হয়ে কলমটা ছিটকে গিয়ে ঢুকে যায় ইয়ার চোখে। ভয়ে ও যন্ত্রণায় কাঁপতে কাঁপতে ইয়া হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাসুবার আত্মা তার পা ভেঙে দেয়। অসহায়ভাবে নিঃশব্দে সে নিজেকে টেনে দরজার দিকে নিয়ে যায়, কিন্তু দরজায় পৌঁছাতেই বাসুবা তার হাত চেপে ধরে। নিচ থেকে তার মা শব্দ শুনে ছুটে আসে। আত্মা তখন ইয়ার কণ্ঠে বলে, মা, ব্যথা করছে। আতঙ্কে মা দরজা খুলতে থাকে। দরজা খুলতে কলমটা সোজা গিয়ে ঢুকে পড়ে তার চোখে। মুহূর্তে সে ভয়ানকভাবে মারা যায়। এদিকে অর্ন জিজ্ঞেস করে, জিন কি আমাদের বাসুবার বাড়িতে দেখা করতে বলেছিল? হং বলে, হ্যাঁ, কিন্তু আমি জানি কিভাবে অভিশাপ থামাতে হবে। সে বোঝায়, অর্নকে কল করার আগে আমি জিনের সঙ্গে কথা বলেছি। সব শেষ করতে হলে আমাদের শুরুতে ফিরতে হবে। এদিকে জিন বাসুবার ঘরে খুঁজে পায় একটা ভাড়ার চুক্তিপত্র, আর তাতে দেখে হংয়ের নাম লেখা। অবাক হয়ে সে বোঝা যায় সবকিছুর নেপথ্যে হংই আছে। হং অর্নকে বলে, আমাদের বাসুবার আত্মাকে ডাকতে হবে। যদি ক্ষমা চাই হয়তো সে আমাদের ক্ষমা করবে। অর্ন বলে, চলো জিনদের জন্য অপেক্ষা করি, এবং জিনকে মেসেজ পাঠায় আমি আর হং জিমে আছি। কিন্তু ঠিক তখনই জিনের ফোন বন্ধ হয়ে যায়। হং বলে, অন্য সবাই ইতিমধ্যে মরে গেছে। যদি কিছু না করি তবে আমরাও মারা যাব। অর্ন বলে, তুমি তো বলেছিলে তুমি কখনো আত্মা দেখোনি। তখনই হং বলে, হ্যাঁ, কিন্তু আত্মা ডাকতে হলে আমার রক্ত দরকার। অনিচ্ছা সত্ত্বেও অর্ন রাজি হয়। নিজের রক্ত দেয় বাসুবাকে আহ্বান করার জন্য। তারা ডাকতে থাকে, বাসুবা, আমাদের ক্ষমা করো। অর্ন কাঁদতে কাঁদতে বলে, আমরা তোমাকে মারতে চাইনি, এটা দুর্ঘটনা ছিল। হং বিস্ময়ে তাকায়, আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাসুবা গান আর জিনের সম্পর্ক জানতে পেরে জিনের মুখোমুখি হয়। বাসুবা তাকে শেষবার সতর্ক করে, শিক্ষকদের বোঝাও এটা আমার দোষ নয়, আর আমার প্রেমিকের কাছ থেকে দূরে থাকো, নইলে মরতে হবে। কিন্তু জিন বলে, তুই মরবি, কারণ তোর জীবনটাই এক দুঃস্বপ্ন। এতে বাসুবা পাগলের মতো মাথা ঠুকতে শুরু করে মেঝেতে। গান ছুটে এসে তাকে ধরে টেনে সরায়। রেগে বাসুবা গানের ওপর চিৎকার করে। গান ব্যঙ্গ করে তার কোচের সঙ্গে সম্পর্কের কথা তোলে। রাগে অন্ধ হয়ে বাসুবা এক কাটার বের করে জিনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইয়া বল ছুঁড়ে আঘাত করে ফেলে দেয় তাকে। গান ও অর্ন তার হাত চেপে ধরে। জিন চিৎকার করে বলে, ওকে ছাড়তে পারবো না, ও আমাকে মারতে যাচ্ছিল। বাসুবা কাঁদতে থাকে, অনুনয় করে, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছেড়ে দিতেই সে আবার লাফিয়ে জিনের দিকে ঝাঁপিয়ে পড়ে, গলা টিপে ধরার চেষ্টা করে। তারা মিলে তাকে ঠেলে ফেলে দেয়। সে পড়ে গিয়ে লোহার খুঁটির সঙ্গে ধাক্কা খায়, যেটি তার গলায় বেঁধে যায়। শ্বাস নিতে নিতেই ধীরে ধীরে মারা যায় তাদের সামনেই। ভয়ে হতভম্ব হয়ে জিন বলে, বেঁচে থাকতে বাসুবা আমাদের জীবন নরক বানিয়েছে, এখন মরে গিয়েও আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। সব ঢাকতে তারা ইয়াকে বাসুবার জার্সি আর উইক পরায়। সিঁড়ি বেয়ে ওঠে যেন সিসিটিভির ভেতরে রেকর্ড হয়, আর তারা একসঙ্গে দেহ ঝুলিয়ে দেয় বাস্কেট কোর্টে, দেখাতে যে বাসুবা আত্মহত্যা করেছে। হং বলে, এতে অবাক হওয়ার কিছু নেই যে সে এত প্রতিশোধ পরায়ণ। অর্ন কাঁদতে কাঁদতে বলে, আমরা এমনটা চেয়েছিলাম না, এটা ভুল হয়ে গেছে। হং বলে, আত্মহত্যার মতো সাজানো ভুল ছিল। এ সময় অর্ন জিজ্ঞেস করে, এখন কি করব? হং উত্তর দেয়, বাসুবা এখন জানে, তাই সে নিজে থেকে আসবে। অর্ন জিজ্ঞেস করে, তুমি আত্মা ডাকতে শিখলে কোথায়? হং তখন তার শার্ট খোলে, দেখায় শরীরের কামড়ের দাগ, এবং বোঝা যায় ছবির শুরুতে জাদুকরীর সঙ্গে যে মেয়েটি ছিল সেটা হংই। হং পাগলের মতো হেসে বলে, অবশেষে দেখা হলো। অর্ন ঘুরে দেখে তার পেছনে বাসুবার আত্মা দাঁড়িয়ে আছে। হঠাৎ হং শার্ট গলায় জড়িয়ে ধরে অর্নকে শ্বাসরুদ্ধ করতে শুরু করে, আর বাসুবা তাকে মরতে দেখে হাসতে থাকে। এর কিছুক্ষণ পরে জিন এসে দেখে অর্নের দেহ ঝুলছে। সে চিৎকার করে হংকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করেছো? কেন বাসুবাকে ফিরিয়ে আনলে? হংয়ের চোখ ছলছল করছে। তুমি সবসময় নিজেকে ভুক্তভোগী সাজাও, যখন তুমি একবার কাউকে বিল্ডিং থেকে ফেলে দিয়েছিলে। জিন কেঁদে বলে, ওটা দুর্ঘটনা ছিল। হং তীক্ষ্ণ স্বরে বলে, যে দুর্ঘটনার কথা কাউকে বলনি। জিন চেঁচিয়ে বলে, তুমিও আমাকে নির্যাতন করতে দিয়েছিলে। হং চুপ করে বলে,
তুমি জানো না আমি কত একা হয়ে গিয়েছিলাম। তারপর আমি বাসুবাকে পেয়েছিলাম, কিন্তু তুমি মেরে ফেললে আরেকজনকে যাকে আমি ভালোবাসতাম। জিন ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হং আগে আঘাত করে। ছুরি ঢুকে যায় জিনের শরীরে। ঠিক তখন দেখা যায় বাসুবার আত্মা জিনের হাত ধরে রেখেছে। জিন অন্য হাতে ছুরি ধরে হংয়ের গলা কেটে ফেলে, তারপর ছুরি ঢুকে দেয় বাসুবার বুকে। বাসুবার আত্মা চিৎকার করে মিলিয়ে যায়। রক্তাক্ত জিন হামাগুড়ি দিয়ে হংয়ের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি যে রিচুয়ালের জিনিসগুলো ব্যবহার করেছিলে সেগুলো কোথায়? ঠিক তখনই বেশ কিছু ভয়ঙ্কর পোকা জিনের পেটের ভেতরে ঢুকতে শুরু করে। জিন বুঝতে পেরে পাগলের মতো সেগুলো টানার চেষ্টা করে, কিন্তু হং আর বাসুবা তার হাত ধরে রাখে। বাসুবা বলে, এবার আমি তোমার শরীরটা নেব। জিন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। পোকাগুলো পুরোপুরি তার শরীরে ঢুকে যায়। একদম শেষে দেখা যায় হং এগিয়ে আসে জিনের দিকে, যার ভেতরে এখন বাসুবার আত্মা রয়েছে। আর সে বলে সে কুকুরের বিষ্ঠায় পা দিয়েছে। হং হাঁটু গেড়ে তার জুতো পরিষ্কার করতে থাকে।